Okay. Intercorporate investment is one of the most testable topics in any kind of financial accounting and reporting exam, because it is one of the most applicable issues in financial accounting and reporting. ঠিক আছে? এখন এটা বোঝাটা লিটল বিট tedious, but আপনি যদি একবার বুঝতে পারেন, things will be very much interesting to you. Okay? আচ্ছা. So the idea of the intercorporate investment is that one company has investment in another company. Intercorporate investment is investment of one company in another company. Okay. And how it is possible? So firstly, it is possible that আপনি you are investing in financial securities of another company. Investing financial securities of another company. ঠিক আছে? আচ্ছা। So এটা যদি এমন হয়, আমরা এটা কোন কোম্পানির পক্ষে পসিবল? আমার কোম্পানির কাছে অনেক ক্যাশ আছে, সো আমি আরেকটা কোম্পানির ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজ পারচেজ করতে চাই, বাট আমার কোনো ইন্টেনশন নাই টু ইনফ্লুয়েন্স অর টু কন্ট্রোল। What does it mean? So let me show you an example. Right on the screen আপনি দেখতে পাচ্ছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে? এটা 15 ডিসেম্বরে তাদের এজিএম হবে, এই রিপোর্টটা অ্যাপ্রুভ হবে, আমরা এটা দেখতে পাচ্ছি। আচ্ছা, so you see Scar Pharmaceuticals and its subsidiaries consolidated a statement of financial position. আচ্ছা, এখানে আপনি দেখেন ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ। আমরা রাইট নাও যে ক্যাটাগরি নিয়ে কথা বলছি, this one 6. সো এখানে একটু আমরা যাই, নাম্বার 6 নোট আমরা একটু যাই, দেন আমরা প্রসিড হই। আচ্ছা, এটার ডিটেলসটা আরো পরে থাকবে। কনসলিডেটেড ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ, এটা কস্ট আসছে, মার্কেট ভ্যালু আসছে। আচ্ছা, দেন আচ্ছা, আমরা নোটটা আরেকবার একটু চেক করি, এখানে আরেকটু ডিটেইলে নোট থাকার কথা। ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ, আচ্ছা আমরা একটু ফাইন্ড আউট করি। আচ্ছা, 29।
আচ্ছা, আমি যেটা এক্স্যাক্টলি দেখাতে চাচ্ছিলাম সেটা এক্স্যাক্টলি এখানে দেখাতে পারছি না। আই মিন এখানে ব্যালেন্সটা দেওয়া আছে, আমি যেটা দেখাতে চাইছিলাম যে তাদের ইনভেস্টমেন্ট গুলো কোন কোম্পানির স্টকে বা কোন কোম্পানির বন্ডে, সেটা আমি দেখাতে চাইছিলাম, সেটা at this moment এখানে নাই। বাট এই যে আপনি ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন ইনভেস্টমেন্ট ইন মার্কেটেবল সিকিউরিটিজ, তার মানে আপনি কিসে ইনভেস্ট করছেন? আপনি সেই কোম্পানির আরেকটা কোম্পানি মার্কেটেবল সিকিউরিটিজ ইনভেস্টমেন্ট করছেন। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে লেস দেন 20% অফ দেয়ার ওনারশিপ, কাইন্ড অফ মানে আপনি যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন, সেস্কার ফার্মাসিউটিক্যালস, ইউনাইটেড হসপিটালস ইনভেস্টমেন্ট করলো, বাট সেটা হচ্ছে লেস দেন 20% অফ ওনারশিপ অফ ইউনাইটেড হসপিটাল। মানে ইউনাইটেড হসপিটালের কিছু আই মিন একটা পার্সেন্টেজ অফ শেয়ার কিনলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বাট সেই পার্সেন্টেজটা কি? লেস দেন 20%। আচ্ছা, ওই ক্ষেত্রে এই ক্যাটাগরি অফ ইনভেস্টমেন্টকে বলা হয় আপনার ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এটাকে কি বলা হবে? এই ক্যাটাগরি ইনভেস্টমেন্টকে কি বলা হবে? ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এখন আমি যেই ক্যাটাগরি, যেভাবে এটাকে ক্যাটাগরাইজ করছি, এটা বোঝাটা খুব সিগনিফিক্যান্ট। আমি ইনভেস্টমেন্ট করলাম ফাইন্যান্সিয়াল সিকিউরিটিসে, এবং যে কোম্পানির ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস ইনভেস্টমেন্ট করলাম সেখানে আমার কি নাই? কোনো ধরনের সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স নাই। ইনফ্লুয়েন্স না থাকলে তো কন্ট্রোলের কথাই আসছে না। এবং আমার স্টেক হচ্ছে লেস দেন 20%। তখন আমি আমার ইনভেস্টমেন্ট ক্যাটাগরিকে আমি কি বলবো, বা আমার আইএফআরএস বা ইউএস গ্যাপ আমাকে কি বলতে বলছে ক্যাটাগরি ইনভেস্টমেন্টকে? ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ঠিক আছে? আচ্ছা, দিস ইজ নাম্বার ওয়ান। এটা আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি। আমরা যে what should I say, fair value, amortized cost, fair value through profit and loss, fair value through other comprehensive income ডিসকাস করেছিলাম। এটা হচ্ছে এই ক্যাটাগরি ডিসকাশন। ক্লিয়ার? তাহলে দিস ইজ নাম্বার ওয়ান। মানে এর মাধ্যমে আপনি কি করেছেন? একটা কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ইজ ওয়ান কোম্পানি, ইউনাইটেড হসপিটালস ইজ অ্যানাদার কোম্পানি। ইট ক্যান বি ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ঠিক আছে? এই ক্যাটাগরিটা বুঝতে হবে, কারণ ক্যাটাগরি বোঝার উপরে আমার ফাইন্যান্সিয়াল রেকর্ডিংটা কিভাবে হবে বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কিভাবে হয় এটা ডিটারমিন হয়। ঠিক আছে? দিস ইজ নাম্বার ওয়ান। আচ্ছা, নাম্বার টু। নাম্বার টু হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট করছেন, বাট you're investing and investor company has significant influence on the business operations of investing company. আমি একই এক্সাম্পলে রাখছি। ফর এক্সাম্পল, স্কয়ার ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ইউনাইটেড হসপিটালস। সো সে এমন ভাবে ইনভেস্টমেন্ট করলো, ইনভেস্টমেন্টটা এমন যে ইউনাইটেড হসপিটাল যদি ডিসাইড করে যে আমরা একটা পলিসি নিব, এমন যে আমরা ঢাকার বাইরে একটা নতুন সেট আপ করবো, ইজ এ কাইন্ড অফ সিগনিফিকেন্ট ইনভেস্টমেন্ট, রাইট? সো এখানে যদি আপনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর বেশ আই মিন ইনফ্লুয়েন্স থাকে যে করা যাবে নাকি যাবে না, দেন কাদের থেকে কারা এখানে ওনারশিপ নিতে পারবে, বা কি টেকনোলজি এখানে আনা হবে, অথবা টপ ম্যানেজমেন্টে কারা থাকবে, অথবা আপনার এই যে আমরা নতুন ইনভেস্টমেন্ট নিব, এখানে বোর্ড অফ ডিরেক্টরস এ কারা আসতে পারে, বা ইউনাইটেড হসপিটালস এর বোর্ড অফ ডিরেক্টরস আমাদের কতজন মেম্বার্স থাকবে, এই যে কথাগুলো বলতে পারা, এই কথাগুলো বলতে পারার মানে হচ্ছে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। আমি কি বোঝাতে পারছি?
এই কথাগুলোর মানে কি আমরা কি বলছি? সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। ওকে, আচ্ছা। এখন সাধারণত প্রাইমারি বেসিস কিন্তু সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, আমি এখনো কিন্তু এই ক্যাটাগরির নাম কি সেটা কিন্তু আমি এখনো বলি নাই। প্রাইমারি বেসিস কি? সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। সো সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স, আমি মাত্র আপনাকে যে ব্যাপারটা বললাম যে আপনি অনেক কিছু মেজর ডিসিশন মেকিং এ আপনি রোল প্লে করতে পারেন। আই মিন ইউ ক্যান অ্যাকচুয়ালি প্লে এ ভাইটাল রোল অর ইউ ক্যান হ্যাভ আ গুড ইনফ্লুয়েন্স, মানে এই ডমিনেন্সটা আপনার আছে। তো এটা তো কোয়ালিটেটিভ ব্যাপার। এখন আপনি যদি জানতে চান যে এটা আমি কি কোয়ান্টিটেটিভলি মেজার করতে পারি কিনা, সো আপনার আইএফআরএস এন্ড ইউএস গ্যাপ আমাদেরকে একটা কোয়ান্টিটেটিভ আইডিয়া দিয়েছে যে যদি এমন হয় যে স্কার ফার্মাসিউটিক্যালস, স্কার হসপিটালস এর, সরি আমি ইউনাইটেড হসপিটালস এর এক্সাম্পল দিচ্ছিলাম, এরকম পার্সেন্টেজ অফ ওনারশিপ ওন করে, কত থেকে কত পার্সেন্টেজ? 20 থেকে 50% ওনারশিপ অফ সে ইউনাইটেড হসপিটালস। তখন আমরা বলতে পারবো যে স্কার ফার্মাসিউটিক্যালস এর আপনার ইউনাইটেড হসপিটালসে কি আছে বলতে পারবো। আমি প্রাইমারি বেসিসটা কি বলেছিলাম? সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে, এই কথাটা বলতে পারবো। এখন এই ক্যাটাগরি যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন এই ক্যাটাগরির ইনভেস্টমেন্টকে বলা হয় ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস। একে কি বলা হয়? ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস। ক্যাটাগরি বোঝা গেল? তাহলে আমরা প্রথমে কি চেক করবো? আমরা কি 20 to 50% ওনারশিপ চেক করব নাকি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স চেক করব? আমি কি বলেছি, কোনটা প্রাইমারি প্রথমে চেক করব? আমরা প্রথমে চেক করব সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আমরা জানলাম, এরপরে আমি আমার জানার ব্যাপারটাকে ভেরিফাই করার জন্য আমি 20 থেকে 50% ওনারশিপটা কনফার্ম করবো, ঠিক আছে? বা 20 থেকে 50% ownership or investment in ownership is not the primary basis. খেয়াল থাকবে কোনটাকে আমরা প্রায়োরিটাইজ করব, মানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আমাদেরকে কোনটাকে প্রায়োরিটাইজ করতে বলেছে? সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সকে প্রায়োরিটাইজ করতে বলেছে, ঠিক আছে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, স্কার ফার্মাসিউটিক্যালস ইউনাইটেড হসপিটালস এর 40% ওন করে, বাট তার কোনো সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স নাই। কোথায়? ইউনাইটেড হসপিটালস এ মেজর পলিসি মেকিং এ, বোর্ড কনস্ট্রাকশনে, টেকনোলজি ট্রান্সফারে, এইসব ব্যাপারগুলোতে, এইসব ডিসিশন মেকিং এ। তখন ইউনাইটেড হসপিটালস এ, স্কার ফার্মাসিউটিক্যালস এ যে 40% ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টকে আমরা কোন ক্যাটাগরিতে আনতে হবে? Investment in financial assets. Financial assets. এক্স্যাক্টলি, খেয়াল থাকবে ব্যাপারটা। So, আমার কিন্তু প্রাইমারি প্রুফ হচ্ছে কি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে নাকি নাই। ওকে, আচ্ছা। এখন ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস কে আপনি কিভাবে অ্যাকাউন্টিং বা রেকর্ডিং করেন সেটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি। ইউ ক্যান রিকল, ওকে বলেন তো কোন তিনটা ক্যাটাগরি? অ্যামortized কস্ট, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস, ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। ক্যান ইউ রিকল দিস? তাহলে ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটের অ্যাকাউন্টিং রিকগনিশন কোন তিনটা ক্যাটাগরি? অ্যামortized কস্ট, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস, এন্ড ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এটা আমরা ডিসকাস করেছি, রাইট? একটু পরে আবার একটু রিভিউ করব। আচ্ছা, আর ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস, এটার অ্যাকাউন্টিং হচ্ছে যেটাকে বলা হয় ইকুইটি মেথড। সেটা নিয়ে আমাদের ভালোভাবে জানতে হবে, আমরা ভালোভাবে পড়বো, এবং এখান থেকে আপনার এক্সামে প্রবলেম থাকবে যে ইকুইটি মেথড কিভাবে আমরা ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস কে রেকগনাইজ করি। আই মিন আমি যে ইউনাইটেড হসপিটালস ইনভেস্টমেন্ট করলাম,
আমার ইনভেস্টমেন্টের ভ্যালু কত, এখন আমি কত পাচ্ছি, কত আমরা প্রফিট পেয়েছি, এই যে ব্যাপারগুলো আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দেখানো, টোটাল প্রসিডিউরের নাম হচ্ছে ইকুইটি মেথড। ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে একটু করে এক্সাম্পল দিয়ে নিই। আর ইউ ফ্যামিলিয়ার উইথ স্কয়ার হসপিটালস? স্কয়ার হসপিটালস পরিচিত? Yes, sir. Yes, আচ্ছা, sir. do you know what kind of ownership Scare Pharmaceutical has with the Scare Hospitals? মানে স্কয়ার হসপিটালস কি সে 100% ওন করে, নাকি একটা মিনিমাম একটা পার্সেন্টেজ ওন করে, অর আই ডোন্ট নো, হোয়াট ডু থিংক? হ্যাভ ইউ এক্সপ্লোরড? মানে এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে, আদারওয়াইজ আপনি মানে আমাদের আলোচনায় কোনো ইন্টারেস্ট পাবেন না। বলেন, হোয়াট ডু থিংক? মানে আপনি কি জানতেন, মানে আপনি কি Sir, ভাবতেন? বলেন। sir, majority share own করে more than 50%. আচ্ছা, আপনি এটা জানতেন, রাইট? আচ্ছা, দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সে কি বলছে, স্কয়ার হসপিটালস এ সে কত পার্সেন্ট ওন করে? 49%, 49.94%. 49.94%, right? Does it fit with our definition? কোন কোন ক্যাটাগরিতে এটা ফিট হয়? Investment in associate. Investment in ইনভেস্টমেন্ট ইন associate. অ্যাসোসিয়েটস, রাইট? তো তারা তাকে কি বলছে, কি বলছে এখানে? ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস দেখা যায়, তারা কি বলছে? ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস। তাদের কয়টা অ্যাসোসিয়েটস? স্কয়ার তিনটা। টেক্সটাইলস, স্কয়ার ফ্যাশনস, স্কয়ার হসপিটালস, এই তিনটা কিন্তু তার অ্যাসোসিয়েটস। মানে তাহলে আপনি আজকে থেকে যখন বুঝবেন যে অ্যাসোসিয়েটস, তার মানে সেখানে তার ওনারশিপ ইজ বিটুইন হোয়াট, 20% and 50%, খেয়াল থাকবে। 50%. আচ্ছা, এই যে তার ইনভেস্টমেন্ট কোথায়, মানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস যে ইনভেস্টমেন্ট আছে কোথায়, অ্যাসোসিয়েটসে, সেখানে তার কত ইনভেস্টমেন্ট ছিল, কত প্রফিট হলো, সেখান থেকে কি ডিভিডেন্ড পেল, দেখতে পাচ্ছেন? এই যে তার ইনভেস্টমেন্ট ছিল কত, মানে এই তিনটা কোম্পানিতে তার ইনভেস্টমেন্ট বছরের শুরুতে কত ছিল দেখা যায়? দেখেন তো, Yes, sir. বিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, 17.39 বিলিয়ন, রাইট? এই অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ছিল। এই তিনটা কোম্পানি থেকে এই পার্সেন্টেজ অফ ওনারশিপের কারণে সে কত টাকা প্রফিট পেয়েছে, এই প্রফিট গুলো পেয়েছে। এখন আমি যেখানে ইনভেস্টমেন্ট করলাম, সেখানে যদি আমার প্রফিট হয়, আমার ওনারশিপের ভ্যালু বাড়ে কিনা? হোয়াট ডু থিংক? Yes, sir. বাড়ে। তো এই যে দেখেন 17 থেকে এই অ্যামাউন্ট অফ প্রফিট অ্যাড হয়ে আমার ওনারশিপের ভ্যালু কি হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল, রাইট? কাইন্ড অফ, মানে এই অ্যামাউন্ট অফ প্রফিট অ্যাড হয়েছে, ইউ ক্যান থিঙ্ক অফ অ্যাবাউট 20 বিলিয়ন প্লাস। আচ্ছা, এখন আমি যদি প্রফিটের পোর্শন নিয়ে নিই, প্রফিটের পোর্শন কিভাবে নেওয়া যায়? ডিভিডেন্ডের মাধ্যমে। ডিভিডেন্ড দিয়ে নেওয়া যায়। So, আমি যদি প্রফিটের পোর্শন নিয়ে নিই, আমার ওনারশিপ কি কমবে নাকি সেম থাকবে নাকি বাড়বে? কমবে। ডিক্রিজ কমবে। করবে। এই যে টোটাল প্রসিডিওর, এই প্রসিডিওরকে বলা হয় ইকুইটি মেথড। এই প্রসিডিওরকে কি বলা হয়? আমি ইনিশিয়াল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেছি, প্রফিটের কারণে আমার ইনভেস্টমেন্টের ভ্যালুটা বাড়বে, তারপর আমার ডিভিডেন্ডের কারণে আমার ইনভেস্টমেন্টের ভ্যালুটা কমবে। তাহলে ফাইনালি আমি ব্যালেন্স শিটে কোন অ্যামাউন্টটা দেখাবো? আমি ফাইনালি ব্যালেন্স শিটে দেখাবো এই অ্যামাউন্টটা, যেটা এই যে নেট অ্যামাউন্ট, এটা দেখাবো আমি ব্যালেন্স শিটে। কার ব্যালেন্স শিটে? আমার কোম্পানি ব্যালেন্স শিটে, রাইট? এই প্রসিডিওরকে বলা হয় ইকুইটি মেথড। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমি প্রফিট এন্ড লসে কি দেখাবো। ঠিক আছে, আমরা সেই আলোচনায় পরে যাব। আমরা আপাতত জাস্ট আপনাকে ইকুইটি মেথডের একটা গ্লিমস দেখালাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে ইউনাইটেড হসপিটালে তার ইনভেস্টমেন্ট, এটা যদি 20 to 50% হয়, তখন আমরা এটাকে কি বলতে পারবো? ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3 আসে। নাম্বার 3 তে আমরা বলছি you are investing
but investor company has significant control over the business operations. Business operations of investing company. So which one is the highest one? মানে আমরা no significant influence, no control, only significant influence, then significant control. Which one is the most dominant one? Third one. Third one is the most dominant one. ঠিক আছে? So যখন আমার significant control থাকবে তখন আমরা এটাকে বলি বা এটাকে আমরা বলি হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি। ঠিক আছে? এবং এখানে কোয়ান্টিটেটিভ ডিমার্কেশন হচ্ছে যে 50% ওনারশিপ, 50% প্লাস ওনারশিপ। আচ্ছা, আমি আবার বলি 50% প্লাস ওনারশিপ আছে, ওকে, বাট আমি কোনো কন্ট্রোল রাখি না, আর আমাকে কন্ট্রোল সেভাবে এনজয় করার সুযোগ দেওয়া হয় নাই, মেবি ফর নাম্বার অফ রিজনস। আপনার কান্ট্রির পলিসিস আর লাইক দ্যাট যে আপনি 50% ওন করে আপনি কি করতে পারবেন না, কন্ট্রোল রাখতে পারবেন না, রাইট? সো ওই ক্ষেত্রে 50% ওনারশিপ ওন করা মানে কিন্তু আমার কি না, মানে আমি সাবসিডিয়ারি বলতে মানে আমি হয়তো সাবসিডিয়ারি বলতে পারবো, বাট আমি যেটা ফলো করতে পারবো না সেটা হচ্ছে এখানে যেটা ফলো করতে হয় সেটাকে বলা হয় একুইজিশন মেথড। এখানে যে অ্যাকাউন্টিং মেথড আমরা ফলো করি যখন সিগনিফিক্যান্ট কন্ট্রোল থাকে তখন আমরা কোন মেথড ফলো করি অ্যাকাউন্টিং এ? একুইজিশন মেথড ফলো করি। একটু আগে যে আমি দেখাচ্ছিলাম, আমি একটু আগে একজনের কোয়েশ্চেনের রেসপন্সে বলছিলাম যে ওয়াই এর জিনিসপাতি আমার এক্স এর অ্যাসেট এর লায়াবিলিটিস এর সাথে কি করে দিই, অ্যাড করে দিই। এই কাজটা আমরা করি হচ্ছে একুইজিশন মেথডে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ক্যাটাগরির ইনভেস্টমেন্টকে কিন্তু আমরা বলি কাইন্ড অফ বিজনেস কম্বিনেশন। এটাকে বলি আমরা বিজনেস কম্বিনেশন, এটাকে আমরা বলি বিজনেস কম্বিনেশন, এবং আমরা যে অ্যাকাউন্টিং মেথডটা ফলো করি সেটাকে বলি একুইজিশন মেথড। ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলছিলাম এখানে সিগনিফিক্যান্ট কন্ট্রোল ডাজ ম্যাটার, এখানে সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স ডাজ ম্যাটার। এখানে কোনো ইনফ্লুয়েন্স আর কন্ট্রোলের দরকার নেই, জাস্ট আপনি 1% শেয়ার ওন করলে সেটা কি হবে, ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। ঠিক আছে? ফাইনালি আরেকটা ক্যাটাগরি আমরা দেখাচ্ছি, বাট দ্যাট ইজ সামথিং different from these three categories, সেটাকে আমরা বলি joint venture. Say for example, two companies are jointly investing in a third company. Two or more investing companies are jointly, two or more investing companies, or you can think of investor company, are jointly investing in a separate company, investing a third company you can think of, এটাকে আমরা বলি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। ঠিক আছে? এখন এখানে কিন্তু একটা পার্সেন্টেজ ওন করছে সে কোম্পানি এ, আরেকটা পার্সেন্টেজ ওন করছে কোম্পানি বি, এবং তারা যেটা কোম্পানি ফর্ম করলো সেটা হচ্ছে কোম্পানি সে নতুন কোম্পানি যেটা ফর্ম করলো সেটা হচ্ছে কোম্পানি সি। আচ্ছা, এখন এই ক্ষেত্রেও আমরা যেটা করি সেটা হচ্ছে দিস ইজ নোন এজ দ্য কনসলিডেশন মেথড। আমাদেরকে যেটা ফলো করতে হয় দ্যাট ইজ নোন এজ দ্য কনসলিডেশন মেথড। ঠিক আছে? আচ্ছা, আর কনসলিডেশন মেথড আর একুইজিশন মেথডের মধ্যে খুব রেয়ার কেসে ডিফারেন্সেস আছে, আমরা দেখাবো একটা একটা। সো আমরা আপাতত জাস্ট যেটা আমাদের ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আছে সেটাকে আমরা একটু রিভিজিট করব ফ্রম দিস পার্সপেক্টিভ। ওকে? আচ্ছা, সো আমাদের যে ক্যাটাগরিটা ছিল সেটা কি ছিল, ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস।
সো ইনভেস্টমেন্ট ইন ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আমরা বলেছিলাম আমাদের কাছে three categories. First one is amortized cost, which is equivalent to US GAAP এটাকে কি বলা হয়? এটাকে US GAAP এ কি বলা হয়? Held for maturity. Held to maturity. ঠিক আছে? আচ্ছা। এখন এই ক্যাটাগরিতে আমরা কোন সিকিউরিটিজ গুলোকে আনতে পারি? অবভিয়াসলি লেস দেন 20%, দ্যাট ইজ আমরা জানলাম, বাট এখানে আমরা ওই ক্যাটাগরি সিকিউরিটিজ অনলি আনতে পারবো যার আই মিন যার ক্যাশ ফ্লোজ গুলো কন্ট্রাকচুয়াল। সো কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোজ থাকে অনলি কোথায়? ডেট সিকিউরিটিজ এ। তো ডেট সিকিউরিটিজ অনলি ফিট হিয়ার, রাইট? সো এখানে কোনটা ফিট করবে? শুধু ডেট সিকিউরিটিজটা ফিট করবে। আর কিছু এক্সেপশনাল সিকিউরিটিজ আছে, সেটা নিয়ে আমরা ক্লাসে কথা বলেছিলাম, সেখানে আমরা যাচ্ছি না, রাইট? সো অ্যামোর্টাইজড কস্ট আমরা কথা বলছিলাম যে অ্যামোর্টাইজড কস্ট যদি অ্যামোর্টাইজড কস্ট ফর আ ডেট, এটার এক্সাম্পল হচ্ছে কেমন? আমার যেটা অরিজিনাল ইনভেস্টমেন্ট হয়, বা ইউ ক্যান থিঙ্ক অফ আমি যে অরিজিনাল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট করেছিলাম সেটার সাথে আমার যদি আমি যদি ইনভেস্টমেন্টটা ডিসকাউন্টে করে থাকি, তাহলে ডিসকাউন্টটা কি হবে? প্লাস হবে। আর আমি যদি ইনভেস্টমেন্টটা প্রিমিয়ামে করে থাকি, তাহলে ইনভেস্টমেন্টে প্রিমিয়ামটা গ্রাজুয়ালি কি হবে? মাইনাস হবে, রাইট? আচ্ছা, এই প্রসেসে কি হয়? ডিসকাউন্ট হয়। আচ্ছা, সরি, এই প্রসেসে অ্যামোর্টাইজ হয়। আচ্ছা, আর এই ক্যাটাগরি থেকে যদি আমার কোনো কারেন্ট ইনকাম আসে, দ্যাট ইজ এক্সাম্পল অফ ইন্টারেস্ট ইনকাম, সেই ইনকামটা সেটাকে আমরা কুপন ইনকামও বলতে পারি, বাট কুপন আর ইন্টারেস্ট এই দুটা সেম হয়। আমি এখানে নোট লিখে রাখছি, একটু পরে কাজে লাগবে। ইন্টারেস্ট এন্ড ইজ ইকুয়াল টু কুপন। এটা হবে তখন যখন বন্ডের প্রাইস হবে ইকুয়াল টু পার, রাইট? ইন্টারেস্ট ইকুয়াল টু কুপন হবে কখন? যখন প্রাইস ইকুয়াল টু কি হবে? পার হবে। You can also think of যে কুপন রেট is equal to কি হবে? মার্কেট ইন্টারেস্ট রেট। মার্কেট রেট অর ইল্ড এগুলো যখন সেম হবে, তখন আমরা কি বলতে পারবো? ইন্টারেস্ট আর কুপন দুটো সেম, এবং এই ক্ষেত্রে কিন্তু কি হয় না? নো প্রিমিয়াম, নো ডিসকাউন্ট, রাইট? আচ্ছা, তাহলে নেক্সট যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে কি? ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস। আচ্ছা, এখানে আমরা কি পড়েছিলাম? যদি আমার ডেট সিকিউরিটিজটা এই পারপাসে রাখা হয়, ডেট সিকিউরিটি কখন এই ক্যাটাগরিতে আসবে? যদি আমি কিসের পারপাসে রাখি? ডেট সিকিউরিটিজ রাখলাম কিসের পারপাসে? একটু আগে আমি বলছিলাম না যে হেল্ড ফর সেল আর লং লিভড অ্যাসেটে বলছিলাম না? সো এখানে আমরা ওই ব্যাপারটাকে কি বলছি? হেল্ড ফর ট্রেডিং। এই পারপাসে আমি যখন রাখবো তখন এটা কোন ক্যাটাগরিতে আসবে? ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস। আচ্ছা, তো এটা যখন হচ্ছে, এটা হচ্ছে ডেট সিকিউরিটিজ এর জন্য, বাট ইকুইটি সিকিউরিটিতে আপনার কি আছে? ইকুইটি সিকিউরিটিতে আপনার চয়েস আছে, বাট এই চয়েসটা হচ্ছে আপনাকে ইনিশিয়ালি আপনি যেদিন ইকুইটি সিকিউরিটিজ পারচেজ করেছিলেন, আপনাকে সেদিন বলতে হবে যে আমি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস এই ক্যাটাগরিতে এটা রাখবো, নাকি ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম এই ক্যাটাগরিতে রাখবো। এটা কখন ডিক্লেয়ার করতে হবে?
ইনিশিয়ালি আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এবং এই ডিক্লারেশনটা কি? এই ডিক্লারেশনটাকে আমরা কি বলেছিলাম? একটা irrevocable. ইরিভোকেবল, রাইট? এটা আপনি কি করতে পারবেন না, পরে বলতে পারবেন না আমার আর ভালো লাগছে না এটাকে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লসে রাখতে, আমি এখন এটা কোথায় নিব, ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম। এই কাজ আপনি করতে পারবেন না, রাইট? আচ্ছা, ইরিভোকেবল। আচ্ছা, আহ আর কিছু স্পেশাল ক্যাটাগরি আছে, সেটা আমরা বলেছিলাম, সেটা আমরা আপাতত আমাদের ডিসকাশনে আনছি না, সেটা আমরা এক্সামিন করছি না। আচ্ছা, এখন যেই সিকিউরিটিসটাকে আপনি কি করলেন, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস ক্যাটাগরিতে আনলেন, সেটা ব্যালেন্স শিট আপনি যখন দেখাবেন তখন কিসে দেখাবেন? ব্যালেন্স শিট আপনি দেখাবেন ফেয়ার ভ্যালুতে, রাইট? আচ্ছা, ব্যালেন্স শিট আপনি দেখাবেন কিসে? ফেয়ার ভ্যালুতে। আচ্ছা, এখন ফেয়ার ভ্যালুতে দেখাতে গেলে আপনার কিছু কি হতে পারে, আনরিয়েলাইজড গেইন লস এগুলো হইতে পারে। বাট এগুলো কোথায় যাবে, কোন স্টেটমেন্টে যাবে? আমি যে প্রফিট এন্ড লস বলছি কেন, এটা যাবে হচ্ছে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, অর নোন এস হোয়াট, Income statement. ইনকাম স্টেটমেন্টে যাবে, রাইট? আচ্ছা, হোয়াট অ্যাবাউট আমি যদি এখান থেকে কোনো ডিভিডেন্ড ইনকাম পাই? একটু আগে আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেখলাম, সে কিন্তু অনেক ইকুইটি সিকিউরিটি ইনভেস্ট করে, মানে অন্য কোম্পানির। সো সেখান থেকে কিন্তু সে ভালো একটা ডিভিডেন্ড পায়। সো সেগুলো কোথায় আসবে, সেগুলো কোন স্টেটমেন্টে আসবে? সো অলওয়েজ দ্য কারেন্ট ইনকাম, যেগুলা কুপন ইনকাম বা কারেন্ট ইনকাম, তো সেগুলো সবসময় কোথায় যাবে, কোন স্টেটমেন্টে যাবে? প্রফিট লস স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্টে অলওয়েজ কি যাবে? আমার যেগুলো রিয়েলাইজড গেইন বা লস, মানে রিয়েলাইজড গেইন বা লস, এগুলো সবসময় কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফাইনাল ক্যাটাগরি কোনটা? ফাইনাল ক্যাটাগরি হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম। ওকে, সো এটার ডিফারেন্স কোথায়? মানে জাস্ট আমরা যেটা মাত্র ডিসকাস করলাম সেটার সাথে ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকামের তফাৎটা কোথায়? স্যার এটা হচ্ছে যে নিট ইনকাম কে ইফেক্ট করবে না, জাস্ট আদার কম্প্রিহেনসিভ ইনকামে আসবে। সো এখানে যেটা আনরিয়েলাইজড, এখানে আমরা কোন ক্যাটাগরি সিকিউরিটিজ গুলোকে আনছি? যেগুলোকে আমরা হেল্ড টু ম্যাচুরিটিও না, আবার আমরা ট্রেডিং পারপাসেও রাখছি না, সেগুলোকে আনছি কোথায় আমরা? ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকামে। ইট ইজ ইকুইভ্যালেন্ট টু হুইচ ক্যাটাগরি অফ ইউএস গ্যাপ? অ্যাভেলেবল ফর সেল। অ্যাভেলেবল ফর সেল, এক্স্যাক্টলি। সো এখানে যেটা আনরিয়েলাইজড গেইন বা হচ্ছে প্রাইমারি যেটা ডিফারেন্স, সেটা হচ্ছে আনরিয়েলাইজড গেইন বা লস হচ্ছে, সেটা কোথায় চলে যাবে? আনরিয়েলাইজড গেইন বা লস সেটা কোথায় যাবে? সেটা প্রফিট এন্ড লস স্টেটমেন্টকে বাইপাস করবে। সেটা কোথায় চলে যাবে? সেটা যাবে আদার কম্প্রিহেনসিভ ইনকাম হিসাবে আমার শেয়ার হোল্ডার্স ইকুইটিতে গিয়ে অ্যাড হবে, রাইট? সো ইউ ক্যান থিঙ্ক অফ, আমি একটু আপনাকে একটা স্টেটমেন্ট দেখাই, সো ইউল গেট ইট ইন্টারেস্টিং। Not this one. So particularly for SK Pharmaceuticals, I mean, the statement of other comprehensive income is a very interesting part to read it. এই যে other comprehensive income, ঠিক আছে, প্রফিট এন্ড লসের যেটা সেপারেট সেগমেন্ট। আচ্ছা, মানে আই মিন অ্যাপেন্ডিক্স যে পার্টটা। আচ্ছা, এখানে দেখেন তার প্রফিটের কাজ কিন্তু এখানে শেষ। এই যে প্রফিট আফটার ট্যাক্স, আচ্ছা প্রফিট ফর দ্য পিরিয়ড এখানে গেল। আচ্ছা, আদার কম্প্রিহেনসিভ ইনকাম, আদার কম্প্রিহেনসিভ ইনকামের এটা হচ্ছে টোটাল। এই যে দেখেন নেট রিয়েলাইজড, এই জিনিসটা নেট আনরিয়েলাইজড গেইন বা লস অন মার্কেটেবল সিকিউরিটিজ, দেখতে পাচ্ছেন? একটু আগে আমরা আলোচনা করছিলাম না যে আনরিয়েলাইজড গেইন বা লস মার্কেটেবল সিকিউরিটিজ মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আদার কম্প্রিহেনসিভ ইনকামে যাবে। জাস্ট আপনি এটা দেখে বলেন তো এই সিকিউরিটিজ কোনগুলা, মানে এই সিকিউরিটিজ গুলো কোন ক্যাটাগরি সিকিউরিটিজ? ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস অর ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম? এটা কোন মানে এটা কিসের সাথে অ্যাড হলো? আদার কম্প্রিহেনসিভ ইনকাম হিসেবে আসলো, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে জিজ্ঞেস করছি
এই যে মার্কেটেবল সিকিউরিটিস, এখানে যে সিকিউরিটিস গুলোর আনরিয়ালাইজড গেইন বা লস আসলো, সেগুলো কোন ক্যাটাগরি সিকিউরিটি? সেটা কি অ্যামোর্টাইজড কস্ট ক্যাটাগরি, নাকি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস, আর ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম? fair value through OCI. ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এখন দেখেন যে তার লেটস সি যে এই সিকিউরিটিস গুলো সে ডিসক্লোজ করেছে কিনা, মানে তার আনরিয়ালাইজড গেইন বা লস গুলো সে ডিসক্লোজ করেছে কিনা। So, আমরা একটু 29 নোটে চলে যাচ্ছি। 29, where is 29? আমরা বিগ জাম্প করেছি। Here it is. আচ্ছা, এখানে তার এই ক্যালকুলেশনটা দেখাচ্ছে যে তার আনরিয়ালাইজড গেইন বা লস কি হলো, ঠিক আছে। আচ্ছা, আমরা ওকে, আমরা একটা ফার্মাসিউটিক্যালস কে সেপারেটলি দেখি, সো দ্যাট ইউ ক্যান দেয়ার ইজ এ চান্স দ্যাট আপনি সিকিউরিটিস গুলোকে র ফর্মে দেখতে পাবেন। এখানে যেহেতু কনসলিডেশন করা হয়েছে, এই জন্য আপনি র ফর্মে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা তো একসাথে সাবসিডিয়ারি সহ শুধু ফার্মাসিউটিক্যালস আমরা দেখি। এটা হচ্ছে শুধু ফার্মাসিউটিক্যালস, দেখতে পাচ্ছেন, শুধু ফার্মাসিউটিক্যালস, নট সাবসিডিয়ারি। আচ্ছা, এখানে এই যে আনরিয়ালাইজড গেইন বা লস অন মার্কেটেবল সিকিউরিটিজ 29, again they have not disclosed it. I mean, মানে আমি কোন সিকিউরিটিজ গুলো ওন করি সেটা ডিসক্লোজারটা আমি চাইছিলাম। সো সেটা হয়তো অন্য কোথাও থাকতে পারে, বা রাইট এট দিস মোমেন্ট আমি এখানে টাইম আর স্পেন্ড করছি না। আচ্ছা, বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা এটা আমরা ক্লিয়ারলি দেখলাম, ঠিক আছে। সো আমরা যদি এটাকে সামারাইজ করি, এখানে এগেইন মানে এখানেও কারেন্ট ইনকাম বা লস, কারেন্ট ইনকাম বলেন বা এক্সপেন্স বলেন, এগুলো সবসময় কোথায় যাবে? এগুলো অলওয়েজ ইনকাম স্টেটমেন্টে যাবে, ঠিক আছে। সো আমরা একটা প্রবলেম একটু দেখার চেষ্টা করি, সো দ্যাট উই ক্যান থিঙ্ক অফ যে আমাদের এই আলোচনাটা কমপ্লিট। আমরা পরের ক্লাসে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েটস, ওখান থেকে শুরু করবো, ঠিক আছে। আচ্ছা, আমরা ছোট একটা এক্সাম্পল আমরা দেখি, this one. At the beginning of the year, Midland Corporation purchased 9% bond with a face value of 100,000 for 96,209 to yield 10%. একটু এটা বোঝার চেষ্টা করেন। You are familiar with bond valuation, right? So, একটা বন্ড যেটার ফেস ভ্যালু 100,000, সেটা আপনি 96,209 এ পারচেজ করতে পেরেছেন। What does it mean? And how it is possible? করা হয়েছে। How it is possible? ডিসকাউন্টে যখন আপনি ডিসকাউন্টে পারচেজ করছেন তখন। আচ্ছা, একটা বন্ড ডিসকাউন্ট কেন হলো? একটা বন্ড কেন ডিসকাউন্ট হলো? কেন এটা এই কুপন রেট কেন এটা ডিসকাউন্ট হলো? কারণ হচ্ছে মার্কেট যেখানে আপনাকে প্রোভাইড করছে 10%, which is your yield. মার্কেট ইকুইভ্যালেন্ট yield কত? 10%। ইফেক্টিভ yield হচ্ছে 10%। সেখানে আপনি এই বন্ড কিনলে পাবেন কত পার্সেন্ট? 9%, ঠিক আছে। সো দিস ইজ দ্য রিজন যে আপনি কেন ডিসকাউন্টে পারচেজ করছেন, ঠিক আছে। সো একটু আগে আমি আপনাকে বলছিলাম যে যখন কুপন রেট ইজ নট ইকুয়াল টু মার্কেট রেট বা yield ইকুয়াল হবে না, তখন কিন্তু আপনি কুপন পাচ্ছেন কম। আমি একটু ব্যাপারটা এখানে লিখি। যখন আপনার কুপন রেট is less than yield, coupon rate is less than yield, তখন আপনি যে ইন্টারেস্ট ইনকাম পাবেন। আচ্ছা, আমি আগে সমান হলে যেটা হয় সেটা লিখি, আদারওয়াইজ আপনি আচ্ছা, কুপন রেট ইজ ইকুয়াল টু যদি yield হয় মানে পার হয়, তখন কিন্তু আপনার ইন্টারেস্ট ইনকাম
ইজ ইকুয়াল টু কুপন হয়, বাট যদি আপনার কুপন রেট, আমাদের কেসে যেটা হয়েছে, কুপন রেট ইজ লেস দেন হোয়াট ইল্ড, তখন কিন্তু আপনি ইন্টারেস্ট ইনকাম যেটা আপনাকে ক্যালকুলেট করতে হয় অ্যাকাউন্টিং সিস্টেমে, দ্যাট ইজ গ্রেটার দেন দ্য কুপন, দ্যাট ইজ গ্রেটার দেন দ্য কুপন। আর যদি উল্টোটা হয়, আপনার আচ্ছা আচ্ছা আমি এখানে উল্টো লিখেছি, যখন আপনি কুপন রেট যখন আপনার ইল্ডের চেয়ে কম, মানে এখানে আমাদের কেসে যেটা হয়েছে যে 9% ইজ লেস দেন 10%, তখন আপনার ইন্টারেস্ট ইনকাম, আচ্ছা আমরা যদি এটার সাথে ম্যাচ করে লিখি, উপরেরটার সাথে যদি ম্যাচ করে লিখি, সো কুপন আমি ক্যালকুলেট করে আপনাকে দেখাচ্ছি, কুপন পেমেন্ট ইজ ইকুয়াল টু, কুপন পেমেন্ট সবসময় কিসের উপর ক্যালকুলেট হয়? কুপন পেমেন্টটা কিসের উপর ক্যালকুলেট হয়? পার ভ্যালুর উপর। পার ভ্যালু, ঠিক আছে। এই যে আমাদের কুপন পেমেন্ট আমরা একটু দেখি, আমার পার ভ্যালু কত? 100,000, 9% কুপন রেট, পেমেন্ট কত হবে বলেন? 9,000, 9,000, ঠিক আছে। এই 9,000টা ইন্টারেস্ট রেভিনিউ চেয়ে কম হবে। ইন্টারেস্ট রেভিনিউ উইল বি ক্যালকুলেটেড অন এই যে ইন্টারেস্ট ইল্ড যেটা 10% অফ, আমি যে প্রাইসে পারচেস করেছি, ইল্ড ক্যালকুলেট হয় কিসের উপরে? আমি যে প্রাইসে পারচেস করেছি সেটার উপরে। মানে আমি ইনভেস্টমেন্ট করেছি অ্যাকচুয়ালি কত? আমি কি 100,000 ইনভেস্টমেন্ট করেছি নাকি 96,209 যেটা দিয়ে পারচেস করেছি ওটা ইনভেস্টমেন্ট করেছি? কোনটা ইনভেস্টমেন্ট আমি করেছি? আমি কি 100,000 ইনভেস্টমেন্ট করেছি নাকি 96,209? সো ইল্ড সবসময় কিসের বেসিসে দেওয়া থাকে? আমার ইনভেস্টমেন্ট যেটা পারচেস প্রাইস সেটার বেসিসে দেওয়া থাকে, ঠিক আছে। সো 96,209, এটা 10% কত হয়? 9,621। তাহলে কোনটা বড় হলো কোনটা কম হলো? যখন ডিসকাউন্ট হলো তখন কুপন পেমেন্ট ইজ লেস দেন হোয়াট? ইন্টারেস্ট রেভিনিউ। এখন এই যে যত ছোট হলো, মানে কুপন যত ছোট হলো প্রত্যেকে, বাকিগুলো বুঝতে পারছেন কি হবে? তো কুপন যখন আপনার ইন্টারেস্ট রেভিনিউ থেকে ছোট হবে, বাকি অ্যামাউন্ট কোনটা? 9,621 মাইনাস 9,000, এই যে এক্সেস অ্যামাউন্ট, এটা ইউজ করা হবে আপনার বন্ডের ভ্যালুকে অ্যামোর্টাইজ করার জন্য। বন্ডটা কি হয়েছিল? ডিসকাউন্ট বন্ড না? ডিসকাউন্ট বন্ডকে অ্যামোর্টাইজ করার জন্য ইউজ করা হবে, ঠিক আছে। আচ্ছা আমরা কি বলেছিলাম? ডিসকাউন্ট যখন হয় তখন বন্ডের ভ্যালু কিভাবে অ্যামোর্টাইজ হয় বলেছিলাম? বন্ডের ভ্যালু কি হয় বলেছিলাম? প্লাস হয় বলেছিলাম, ক্যান ইউ রিকল? আর প্রিমিয়াম যখন হবে তখন যখন আমরা অ্যামোর্টাইজ করব বন্ডের ভ্যালু কি হবে? কমবে, ঠিক আছে। আমি একটু ব্যাপারটা দেখাবো, বাট আমি একটু কন্টিনিউ করি, তারপর আমি পুরো ক্যালকুলেশনটা দেখাচ্ছি। আচ্ছা, coupon payments are made annually. To keep it simple, at year end, suppose the fair value of the bond at the end of the year is 98,500. So আমি যে বন্ডটা এই প্রাইসে পারচেস করেছিলাম, যে বন্ডটার এই অ্যামাউন্ট অফ কুপন, এই অ্যামাউন্ট অফ ইল্ড, সেই বন্ডটার এখন at the end of the year ফেয়ার ভ্যালু কত? 98,500. অ্যামোর্টাইজড কস্ট যখন আমি করব তখন ফেয়ার ভ্যালু এটা তাকানোরই প্রয়োজন নাই, এটা ইরেলিভেন্ট আমার জন্য, রাইট? এটা কখন রিলেভেন্ট হবে? যখন আমি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস বা ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম করব, তখন হচ্ছে এটা রিলেভেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা,
Determine the impact on Midland's balance sheet and income statement if the bond investment is classified as amortized cost, fair value through profit and loss, fair value through other comprehensive income. আচ্ছা, প্রথমে ব্যাপারটা আমরা একটু দেখাই। amortized cost হলে আমাদের কি কি কাজ করতে হবে, ওকে? আচ্ছা, সো সেটা দেখার আগে আমি একটু amortization শিডিউলটা আপনাকে দেখাই। আমার যে বন্ডটা ছিল সেটার ফেস ভ্যালু ছিল কত? 100,000 আমরা এখানে লিখলাম। দেন এই বন্ডটার পারচেজ করেছে কত প্রাইসে? এটা হচ্ছে আমার পারচেজ প্রাইস, এটাকে আমরা লিখলাম এখানে, রাইট? এটা হচ্ছে আমার পারচেজ প্রাইস, রাইট? আচ্ছা, 96,209। আচ্ছা, একটু আগে আমি আপনাকে ইন্টারেস্টের ক্যালকুলেশন দেখিয়েছি। ইন্টারেস্টের ক্যালকুলেশন কিসের উপর হবে? ইন্টারেস্ট বলতে আমি কাকে মিন করছিলাম? ক্যান ইউ রিকল? ইল্ড। Yield. ইল্ড ইনকাম। ইল্ড ইনকামটা কিসের উপর হবে? আমি পারচেজ যে অ্যামাউন্টে প্রাইস। ইনভেস্ট করেছি সেটার উপর, রাইট? আচ্ছা, এখন এই যে 10% আমাকে যেটা দেওয়া আছে, এই 10% অ্যাপ্লাই হবে কোন অ্যামাউন্টের উপর? 96,209। এইভাবে আমরা কি করলাম, এটাকে আমি জাস্ট হোল ইন্টিজারে আনলাম, এটা একটু ফ্র্যাকশন আসে। সো 9,621 ফার্স্ট ইয়ারে, ঠিক আছে? বা এই বছরের কথা বলছি আমরা। আচ্ছা, এই বছরে কুপন কত? কুপন আমরা কিভাবে ক্যালকুলেট করি? ফেস ভ্যালুর উপর কুপন রেট। কুপন রেট আমাদের কত ছিল কোশ্চেনে? 9%, রাইট? তো 9% আমরা কুপন রেট, আমি লিখে দিচ্ছি 9%। আচ্ছা, তাহলে 9,000 হচ্ছে কি আমার কুপনের ভ্যালু। আমার ইন্টারেস্ট যখন কুপনের চেয়ে বেশি আসবে, এটা কখন বেশি আসে? এই কন্ডিশন কখন হবে আমাকে বলেন দেখি। একটু আগে আমরা কি ডিসকাস করছিলাম? ইন্টারেস্ট ইনকাম কখন কুপনের অ্যামাউন্টের চেয়ে বেশি হবে? যখন ডিসকাউন্টে অফার করা হয়। বন্ড যখন ডিসকাউন্ট অফার করা হচ্ছে। বন্ড কখন ডিসকাউন্ট অফার করা হচ্ছে? আমার মার্কেট ইল্ড হচ্ছে 10%, হয়রেস আমার বন্ডে কুপন কত? 9%, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আমার 621 কি হচ্ছে? ডিসকাউন্ট আমি কি করতে পারবো? অ্যামোর্টাইজ করতে পারবো। তাহলে এই যে এক্সেস অ্যামাউন্টটা, এই এক্সেস অ্যামাউন্ট আমি বন্ড কি করতে পারবো? অ্যামোর্টাইজ করতে পারবো। এন্ড আমার ইনিশিয়াল এটার ভ্যালু কত ছিল? 96,209। এটা একটু দেখেন এই ক্যালকুলেশনটা। দিস ইজ ইকুয়াল টু হোয়াট? আমি একটু আগে কি বলছিলাম? ডিসকাউন্ট বন্ডের ভ্যালুর সাথে কি করতে হয়? বন্ডের ভ্যালুর সাথে ডিসকাউন্ট কি করতে হয়? প্লাস করতে হয়, বলছিলাম। এই যে প্লাস করার পর ভ্যালু হলো এটা। এখন আপনি বলতে পারেন আমি অ্যামোর্টাইজ কেন করছি? এখন বন্ডটা যদি সে ফর এক্সাম্পল 3, 4, 5, 6 ইয়ার্স হয়, যেদিন বন্ডটা ম্যাচিওর হবে, আমি ধরে নিলাম বন্ডের ম্যাচিওর হচ্ছে 6 ইয়ার্সে, তাহলে সেদিন এই বন্ডটার প্রিন্সিপাল কত দেখাতে হবে? মানে আমি বন্ডের যিনি ইস্যুয়ার তার কাছ থেকে আমি প্রিন্সিপাল বাবদ কত ক্লেম করব? আমি কি 96,209 যেটা ইনভেস্ট করেছিলাম সেটা ক্লেম করব, নাকি 100,000 ক্লেম করব? 100,000. 100,000। So আমি যদি অ্যামortization না করি, আমি যদি সিস্টেমেটিক প্রসেসটা ফলো না করি, বন্ড যেদিন অ্যামortize হবে বা সরি বন্ড যেদিন ম্যাচিওর হবে, সেই দিনকে আমার ব্যালেন্স শিটে এই ভ্যালুটা দেখাবে নাকি এই ভ্যালুটা দেখাবে? মানে আমার ইনভেস্টমেন্টের ভ্যালুটা দেখাবে না যদি আমি অ্যামortize না করি? Yes. মানে আমার ইফেক্টিভলি কোনটা দেখাতে হবে? মানে আমি আসলে কত পাবো 6 বছর পরে? এই অ্যামাউন্ট আমার পাওয়ার 100,000. কথা। তাহলে এই অ্যামাউন্টটা যদি আমি না দেখাতে পারি, তাহলে কিন্তু আমার বন্ড অ্যামortization ঠিক মতো হচ্ছে না। সো অ্যামortizationটা করা হয় কেন? কারণ হচ্ছে আমি যেন ম্যাচিওর যখন হচ্ছে বন্ড, তখন আমার ব্যালেন্স শিট শুড রিফ্লেক্ট হাউ মাচ আই অ্যাম ডিউ টু রিসিভ অ্যাজ এ প্রিন্সিপাল। আমি তো প্রিন্সিপাল এটা আমি রিসিভ করব। সো এটা আমাকে দেখাতে হবে ব্যালেন্স শিটে যে আমি এটা রিসিভ করবো। কারণ বন্ডটার প্রিন্সিপাল ভ্যালু 6 বছর পরে কত হওয়ার কথা? অ্যাবাউট দিস। সো দিস ইজ হাউ দিস প্রসিডিউর হ্যাপেন্স। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? এটা না বুঝলে কিন্তু আমি ওই যে প্রবলেম যেটা ডিসকাস করছি এটা বুঝবো না। প্রিমিয়ামের ক্ষেত্রে কিন্তু এটা জাস্ট রিভার্সটা হবে। আপনি প্রিমিয়ামটা একটু এক্সারসাইজ করে দেখতে পারেন। ওকে, স্যার আবার একটু রিপিট করবেন? হ্যাঁ বলেন।
স্যার লাস্টে যে 1,05,555 ওই অংশটা স্যার আবার একটু বলবেন। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে এখানে আমরা এক্সাক্ট মানে এটা এক্সাক্ট ম্যাচুরিটির কথা বলা হয় না, এই জন্য এখানে ব্যাপারটা এরকম আসছে, ঠিক আছে? মানে ব্যাপারটা যদি আমরা সব সব ইনফরমেশন পারফেক্টলি জানতাম এখানে কিন্তু 100,000 হয়ে যেত। or you can say that আমি এখানে কি রেখেছিলাম, ক্যান ইউ রিকল দ্য বন্ড অ্যামortization শিডিউল করেছেন না, মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে করেছেন না বন্ড জি অ্যামortization শিডিউল? আচ্ছা, লাস্টের ইয়ার আপনি কি করেন? স্যার ওটা হচ্ছে স্যার আমি অ্যাডজাস্ট করে দিই হ্যাঁ 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 রাইট। সো লাস্ট ইয়ার আমরা কি করে দিব, ডিসকাউন্ট অ্যামাউন্ট এমন ভাবে অ্যাডজাস্ট করবো যেন এটা কি থাকে, স্যার এটা 100,000 হয়ে যায়। ওই ব্যাপারটা এখানে আমি করি নাই। আমি কি বোঝাতে পারছি? জি স্যার সো থ্যাংক ওই ইউ। ধরনের একটা অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে? আমি আপাতত ওটাকে ইগনোর করছি। আচ্ছা ঠিক আছে, অ্যামortized কস্টে যখন আমি বন্ডটাকে দেখাচ্ছি আমাকে তাহলে প্রাইমারিলি কি কি দেখাতে হবে? আমাকে প্রফিট এন্ড লস স্টেটমেন্ট বা ইনকাম স্টেটমেন্টে ইন্টারেস্ট রেভিনিউ দেখাতে হবে কত কত অ্যামাউন্ট দেখাতে হবে? 9,621। এটা আমি বন্ডের ইনভেস্টর, আমি কিন্তু বন্ডের ইনভেস্টর, আমি পারচেস করেছি। এই যে আমি কি দেখালাম, 9,621 ইন্টারেস্ট রেভিনিউ দেখাচ্ছি। এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আমার কুপন পেমেন্ট আছে এবং আমার অ্যামortized ডিসকাউন্ট আছে। আমার কুপন পেমেন্ট আছে আর আমার কি আছে, অ্যামortized ডিসকাউন্ট আছে। সো কুপন পেমেন্টে আমি কুপন পেমেন্টের জন্য কত চার্জ করছি? 9,000 আর অ্যামortizationের জন্য কত? 621। সো এখানে এই বন্ড কিন্তু আমার অ্যাসেট, বন্ড কিন্তু এখানে আমার লায়াবিলিটি না, বন্ড কি আমার জন্য, আমি যেহেতু পারচেস করেছি আমার জন্য এটা কি অ্যাসেট, রাইট? সো 9,621 টোটাল আমি কি দেখাচ্ছি, ইন্টারেস্ট রেভিনিউ দেখাচ্ছি, যেখানে 9,000 হচ্ছে কিসের জন্য, কুপনের জন্য, আর 621 কিসের জন্য, অ্যামortization অফ ডিসকাউন্টের জন্য। আর ব্যালেন্স শিটে আমি কত ভ্যালু দেখাবো? যদি আমি অ্যামortized কস্ট দেখাই কত ভ্যালু দেখাবো? আমি কি 96,209 দেখাবো নাকি এক বছর পরে 96,830 এটা দেখাবো? মানে অ্যামortized কস্ট বলতে আমরা কি জেনেছি, আমরা কোন ভ্যালুটা দেখাবো? এটা হলো তো হিস্ট্রিক্যাল কস্ট হয়ে গেল না? আমি উপরে একটা ইকুয়েশন লিখছিলাম না লেকচার আজকে, এখানে একটা ইকুয়েশন লিখছিলাম না, কোথায় ছিল? অ্যামortized কস্ট আমরা কি বলছিলাম? অ্যামortized কস্ট হ্যাঁ ডিসকাউন্ট হলে আমরা কি করি, ডিসকাউন্ট হলে অ্যামortized কস্ট কি হয়, ভ্যালুটা কি হবে, বাড়বে নাকি কমবে? ভ্যালু কি হয়েছে? ডিসকাউন্ট বন্ড হলে অ্যামortizationের ভ্যালু কি হয়, বাড়ে নাকি কমে? স্যার বারে অ্যাড করতে হয়, বাড়ে। আর প্রিমিয়াম হলে ভ্যালু কি হতো? মাইনাস তখন মাইনাস করতে হতো। ঠিক আছে, তাহলে আমরা অ্যামortized কস্টে কি বলে কনক্লুড করছি? আমরা ব্যালেন্স শিটে ভ্যালু দেখাবো কোনটা, 96,830। ক্লিয়ার? আচ্ছা, এখন একই বন্ড যদি আমরা বলি যে আমরা এটাকে রেখেছি ট্রেডিং এর জন্য, আমরা এটাকে কি করব না, ম্যাচুরিটি পর্যন্ত হোল্ড করব না, আমি করব কি, ট্রেডিং, তাহলে আমি ইমিডিয়েট সেল করে দেব। সো এরকম যদি হয় তখন আমাকে দেখাতে হবে কোন ক্যাটাগরিতে, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস। সো এখানে আমরা যেটা ইন্টারেস্ট রেভিনিউ দেখাচ্ছিলাম এই 9,621, ওখানে কিন্তু আপনার 9,621 যা ছিল তাই আমরা দেখাবো কোথায়, ইনকাম স্টেটমেন্টে। এটা তো রিয়েলাইজড গেইন, মানে এই গেইনটা হচ্ছে রিয়েলাইজড। সো এটা আমি 9,621 একটু আগে যেখানে দেখাচ্ছিলাম ইনকাম স্টেটমেন্ট ওখানে দেখাবো, রাইট? বাট হোয়াট অ্যাবাউট ফেয়ার ভ্যালু? যেহেতু বললাম যে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস, তার মানে আমাকে ফেয়ার ভ্যালুতে কি করতে হবে, রিভিশন করতে হবে। এখন ফেয়ার ভ্যালু রিভিশনে আমি কিভাবে ভ্যালু দেখাবো? আফটার ডিসকাউন্ট আমার ভ্যালু কত, 96,830 নাকি অ্যামortizationের পরে 96,830
830 আর ফেয়ার ভ্যালু কত? বন্ডটার ফেয়ার ভ্যালু কত বলা আছে? 98,500 নাকি? 98,500। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে কি আমি আনরিয়েলাইজড গেইন বা লস ক্যালকুলেট করতে পারবো কিনা? এটা ফেয়ার ভ্যালু আর এটা কি? অ্যামোর্টাইজড কস্ট। কি কি বোঝা যাচ্ছে এখানে? কি আনরিয়েলাইজড গেইন হয়েছে নাকি লস হয়েছে? গেইন। গেইন হয়েছে। গেইনটা কিভাবে বের করব? ফেয়ার ভ্যালু থেকে অ্যামোর্টাইজড কস্ট কি করব? মাইনাস করব। ঠিক আছে, কত গেইন হলো? 1670। এটা কোথায় দেখাবো বলেন? প্রফিট। প্রফিট এন্ড লস। কারণ এটা না, এটা কোথায় দেখানোর কথা? ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস। এটা কখন আমি করতে পারবো? যখন আমি বন্ডের ক্ষেত্রে বললাম যে এটা আমরা রেখেছি কিসের জন্য? হেল্প ফর ট্রেডিং এর জন্য। ঠিক আছে, একই ব্যাপার ইকুইটি সিকিউরিটির জন্য যদি আমি করতে চাই, আমাকে রিকগনাইজ করতে হবে যে এটা আমি করতে পারবো তখনই যদি আমি ইকুইটি সিকিউরিটি যখন কিনলাম তখন আমি ডিক্লেয়ার করি যে এটা আমি ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট এন্ড লস ক্যাটাগরিতে রাখবো। ঠিক আছে, আচ্ছা। Final one, fair value through other comprehensive income. Almost similar to the fair value through profit and loss. Where is the difference? Difference কোন জায়গায় হবে? এটা এই ইনকাম যে unrealized gain 1670, এটা কোথায় দেখাবো? OCI তে। Other আদার comprehensive income. কম্প্রিহেনসিভ ইনকাম। ঠিক আছে? So that's all for investment in financial assets. So এটার equivalent curriculum আরেকটা প্রবলেম আছে. I want you to have a look on that problem by yourself. So আমরা কিন্তু এই ধরনের প্রবলেম গুলো টেস্ট করি. So I believe you have found the discussion interesting.